ঠিক আছে, এখানে যে প্রথম যে অপশনটা আসবে এটা লাইভ সার্ভার, এটাকে ইনস্টল করে নেবেন। ওকে, আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমরা আগে কি করছিলাম, আমাদের index.html-টাকে এখানে গিয়ে ডাবল ক্লিক করে ওপেন করছি, তাই না? প্রত্যেকবারে সেভ করে করে রিলোড দিতে হয়েছে। তো এটার আমাদের আর প্রয়োজন পড়বে না। ঠিক আছে, কেন পড়বে না? আমরা যখন লাইভ সার্ভার ইনস্টল করব, ইনস্টল করার পর আমাদের এখানে ডান পাশের নিচে গো লাইভ নামে একটা অপশন আছে, এখানে লক্ষ্য করবেন। আপনারা একটা index.html ফাইল ওপেন করেন, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, তো সবাই এটাকে ইনস্টল করে নেবেন। আমি নর্মাল বেসিসে আমাদের কাজ একটা দেখাচ্ছি। আমাদের ক্লাস আজকে নবম ক্লাস, তাই না? ক্লাস 9। ওকে, আমি এখানে ক্লাস 9 দিয়ে আমাদের একটা ফাইল খুলতেছি। ঠিক আছে, খোলার পর আপনি যেটা করবেন, এই পুরো ফোল্ডারটাকে এখানে টাইনে এনে ছেড়ে দেবেন, ড্র্যাগ ড্রপ করবেন। ওকে, তাহলে কি হবে, আমাদের পুরো প্রজেক্ট ফোল্ডারটা এখানে ওপেন হবে। এই যে ওপেন হয়ে গেল, দেখেন এখানে লক্ষ্য করবেন বাম পাশে এই যে ফোল্ডারগুলো আছে, তারপরে বিভিন্ন ধরনের অপশন আছে। ঠিক আছে, এই হচ্ছে index.html। ওকে, আচ্ছা, তো এখানে এই যে সিএসএস আছে, এই যে সিএসএস ওপেন করেন, এই যে সিএসএস। ঠিক আছে, তো এগুলো ওপেন করে নেবেন। আমি আমার থিমটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, কালার থিম আসলাম লাইট, এটা করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো এখানে যদি কারো ফন্ট সাইজটা একটু কমা বাড়া করার প্রয়োজন পড়ে, এখানে সেটিংয়ে গিয়ে সেটিংয়ে যাবেন। এখানে যাওয়ার পর এখানে সার্চ দেবেন, লাগবে না। এখানে নিচে দেখবেন এই ফন্ট সাইজ দেওয়া আছে, আমার এখানে 17 করা আছে। আপনি যেরকম দিয়ে দিতে চান দিয়ে এন্টার করে দেবেন, এন্টার করে এটাকে কাইটে দেবেন, আর সেভ করতে হবে না। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি কাজ করে নেবে। তো এই হচ্ছে, এটাকে বলে এক্সপ্লোরার প্যান। ঠিক আছে, প্যানেল। তো এটাকে অফ অন করার জন্য এখানে ক্লিক করলেই হবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের HTML-টা। তো এইখানে আমি আগের মতো আমাদের সবকিছু এখানে ফাঁকা করবো, আমি কিছুই রাখবো না এখানে। ঠিক আছে, এটাকে সেভ করলাম। তো এখানে আসার পর এখানে দেখবেন যে গো লাইভ অপশন আছে, এটাকে আমি কাটে দিচ্ছি। ওকে, তো এখানে কি হবে, আমি যদি এখানে গো লাইভ বাটনে ক্লিক করি, এখানে গো লাইভ বাটনে ক্লিক করলাম, এরকম যদি কারো উইন্ডো আসে, এটা সব অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, ফায়ারওয়ালে অ্যালাউ করে দিলে এখানে দেখবেন যে একটা সার্ভার আসছে। এখানে দেখেন 27 index.html ফাইলটা আমার এখানে ওপেন হয়েছে। ঠিক আছে, তো আমি যদি এখানে কোড লিখি, ঠিক আছে, তো এই কোড এডিটরের সুবিধা কি? কোড এডিটরের সুবিধা হচ্ছে যে আমরা যদি আমাদের HTML এর যে স্ট্রাকচারটা আমরা কি করছিলাম, কোড করে লিখছিলাম না এইভাবে, ডক টাইপ HTML, তাই না? এখানে একটা সুবিধা আছে, এখানে ক্লোন চাপবেন। ঠিক আছে, তো এটা আমার কোনো কারণে অফ হয়ে আছে। ঠিক আছে, না, এটা আসবে না, এখানে সাজেস্ট করবে। তো এই সাজেস্টটা করতেছে না, আমি কেন বুঝতেছি না। ল্যাঙ্গুয়েজ ধরেছে। ওকে, আপনাদের এখানে ক্লোন, এইভাবে ক্লোন চাপবেন, দেখবেন যে এখানে নিচে একটা সাজেশন আসবে, ক্লোনটাকে সিলেক্ট করবেন ওখান থেকে। ঠিক আছে, আপনারা কেউ যেন স্ক্রিন শেয়ার করেন, আবার আবার সব তুলে দেন। আচ্ছা, এখানে আশ্চর্যবোধক চিহ্নটা একবার দেবেন, দেওয়ার পরে এখানে ট্যাব বা এন্টার চাপলেই দেখবেন যে পুরো HTML এর যে একটা টেমপ্লেট চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে পুরো একটা টেমপ্লেট কিন্তু রেডিমেড চলে আসতেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে কোড এডিটরের কিছু সুবিধা। এটাকে আরো একভাবে লেখা যায়। ঠিক আছে, কন্ট্রোল মানে আবার সব কাটে দেন, কাটে দিয়ে HTML লেখেন, HTML :5 দেন, ওই যে নিচে দেখা যাচ্ছে :5, তো চলে আসছে। ঠিক আছে, একটা হচ্ছে কি হয়ে গেল, HTML এর স্ট্রাকচার চলে আসলো। ঠিক আছে, তো এটা হচ্ছে শর্টকাট আর কি, এগুলো দিয়ে কাজ করা যায় খুব ইজিলি। ঠিক আছে, সবাই এই জন্য আমি মূলত এটা প্রেফার করি।
প্রত্যেকটা কোড এডিটরই সুবিধা আছে এরকম শর্টকাট ইউজ করার জন্য, ঠিক আছে? সবাই এটাকে দেখে নেবেন, ওকে? আচ্ছা, ঠিক আছে। সো জাভাস্ক্রিপ্টে এত বড়, ওকে? তো জাভাস্ক্রিপ্টে আমরা যেমন হচ্ছে সার্ভারে পিএসপি দিয়ে কাজ করি, এইচটিএমএল তো শুধু স্ট্যাটিক, ডাইনামিক করার জন্য আমরা ব্যাক এন্ডে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তাই না? তো তো এই জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু ব্যাক এন্ডেরও কাজ করা যায়, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে, লাইব্রেরি আছে, এগুলো আছে আপনার হচ্ছে ব্যাক এন্ডের জন্য, মানে পিএসপি যে কাজটা করে আমার নোট জেএসও সেই কাজটা করে, কিন্তু পিএসপি হচ্ছে নোট জেএসটা অনেক ভালো, কেননা এটা হচ্ছে মানে অনেক ফাস্ট হয়, ঠিক আছে? প্রচুর ফাস্ট জাভাস্ক্রিপ্টটা, ঠিক আছে? মনে করেন আমি জাভাস্ক্রিপ্টের কাজ কোথায়, একটা ওয়েব পেজের কাজ কোথায় এই জাভাস্ক্রিপ্টের, এইচটিএমএল এর কাজ বুঝলাম, সিএসএস এর কাজও বুঝলাম, কিন্তু জাভাস্ক্রিপ্টটা মূলত কোথায় ইউজ করা হয়? আচ্ছা, মনে করেন যে আমাদের হচ্ছে এখানে একটা ক্লিক করলে কোনো কিছু একটা হবে, এখানে একটা ক্লিক করলাম, চলে আসলো। তো এখানে আমাদের এইচটিএমএল বা সিএসএস দিয়ে কিন্তু ক্লিক জাতীয় কোনো কিছু নাই, ঠিক আছে? ক্লিক করলে কিছু একটা হবে, ঠিক আছে? খুব সিম্পল ভাষায় বলতেছি, পেঁচানো পোছানো না, সিম্পল ভাষায়। ক্লিকেবল কোনো কিছু আছে নাই কিন্তু। তারপরে এইখানে আমরা তো শুধু এই অ্যানিমেশনে দেখছি ইনফিনিট সবকিছু হয়, তাই না? ইনফিনিটি ঘুরতে থাকে বা অ্যানিমেট হইতে থাকে, শুধু অ্যানিমেশনের ক্ষেত্রেই কাজ করে। অ্যানিমেশন, ইটারেশন, কাউন্ট মেবি প্রপার্টিটা ছিল ওইটার ক্ষেত্রেই। কিন্তু মনে করেন যে আপনারা হচ্ছে স্লাইডার নেন, ঠিক আছে? স্লাইডার নিলে কি হয়, স্লাইডারে দেখবেন যে নেভিগেশন বার থাকে, মানে লেফট এবং রাইটে অ্যারো থাকে, অ্যারো গুলাতে কিন্তু ক্লিক করলে আপনার স্লাইডার চেঞ্জ হয়। তারপরে নিচে এরকম ডট ডট থাকে, ডট ডটে ক্লিক করলে চেঞ্জ হয়। তারপরে স্লাইডার গুলো অটোমেটিক্যালি মুভ হচ্ছে, ঠিক আছে? এই যে মুভমেন্ট গুলো, পেজ কিন্তু রিলোড হচ্ছে না আমার, আমি যে ক্লিক করে কিছু আনতেছি পেজ রিলোড হচ্ছে, পেজ রিলোড হচ্ছে না। তারপরে এইখানে আমি কিছু একটা ক্যালকুলেটর ইউজ করি, ঠিক আছে? এখানে যোগ বিয়োগ গুণ ভাগ ব্রাউজারে রিলোড না দিয়েই মনে করেন একটা ইনপুট বক্সে একটা দিলাম, আরেকটা ইনপুট বক্সে আরেকটা ভ্যালু দিলাম, দুইটা যোগ করে দেখাবে উইদাউট রিলোড, ঠিক আছে? ব্রাউজার রিলোড না নিয়ে। তো এই জাতীয় জিনিসগুলা যেগুলো হচ্ছে আমার ব্রাউজার রিলোড না নিয়ে, মানে জাস্ট শুধু কিছু ফাংশন, মানে অ্যানিমেশন ফাংশন, ঠিক আছে? ক্লিকেবল, স্ক্রিন রেকর্ডার, মানে স্ক্রিন রেকর্ডার চালু, স্ক্রিন রেকর্ডার চালু আছে। আচ্ছা, চালু আছে। এই দেখেন এখানে লাল দাগ দেখা যাচ্ছে না? এইটা যখন স্ক্রিন রেকর্ডার চালু থাকবে এখানে লাল দাগ থাকবে, এই দেখেন দেখা যাচ্ছে, ওকে? তাহলে তাহলে হ্যাঁ, তাহলে আমরা যে এই জাতীয় যে জিনিসগুলো করব একটা ওয়েব পেজের, যেমন আপনাদের যে ডেমো ওয়েবসাইটটা দিছিলাম, এই ওয়েবসাইটটার লিঙ্কটা আমার যদিও খেয়াল নাই, ঠিক আছে? আমি যদি এখানে আসি, ডেমো ওয়েবসাইটটা কোথায়, ডেমো ওয়েবসাইটটা কি দিছিলাম গতকাল এখানে আপনাদের যে হোমওয়ার্ক দিছিলাম যে ওয়েবসাইটটার জন্য, কোনটা ছিল? আচ্ছা, এই যে এটা। তো এখান থেকেই দেখি অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের কাজ কোনগুলা, ঠিক আছে? তাহলে ধারণা হবে যে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টে কোথায় কোথায় ইউজ করা হয়, ঠিক আছে? আমাদের আগে ধারণা প্রয়োজন, তাই না? আমরা এইচটিএমএল সিএসএস শেখার আগে যেরকম ধারণা নিছি কোনটার কাজ কি, সেম ভাবে এটারও ধারণা রাখতে হবে, ওকে? আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে যে একটু মাথায় রাখবেন যে এটা শুধু ঘুরতেছে ঘুরতেছে, তো ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, শেষ করে শেষ। এখানে আমি যে ক্লিক করলাম চেঞ্জ হলো, ক্লিক করলাম চেঞ্জ হলো, এগুলো কিন্তু সিএসএস বা এইচটিএমএল দ্বারা কখনোই সম্ভব নয়। ক্লিক করলাম চেঞ্জ হলো, কখনোই সম্ভব নয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। তারপরে এই যে এই পর্যন্ত আসার পর, কিছু দূর আসার পর এই মেনুটা কিন্তু একটু মানে মুভমেন্ট করতেছে, মানে অন্যরকম একটা বিহেভিয়ার দেখাচ্ছে, ঠিক আছে? এই যে, ঠিক আছে, এটা জাভাস্ক্রিপ্টের কাজ, ঠিক আছে? তারপরে আমরা যদি আরো কিছু জিনিস দেখি, ওয়েবসাইট থেকে আর কিছু আছে না? এই যে এখানে এখানে যদি ক্লিক করি উপরে যাচ্ছে, ঠিক আছে? যাচ্ছে না? ক্লিক করলাম উপরে গেল, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ, ঠিক আছে? এটা জাভাস্ক্রিপ্টের কাজ, ওকে? তারপরে আমি যদি এটাকে হচ্ছে মোবাইল ডিভাইসে করি, ঠিক আছে? আমি এটাকে মোবাইল ডিভাইসে করলাম, ঠিক আছে? করার পর মেনু বারটা চেঞ্জ হয়, হলো না? এই বাটনে ক্লিক করলাম, মেনু বার আসে না কেন? ওকে, আমি যদি মেনু বারে ক্লিক করি, মেনুটা আছে, এই যে ক্লিকেবল ফাংশনগুলো, এগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে, মানে এইচটিএমএল সিএসএস দিয়ে হয় না, ঠিক আছে?
এটার জন্য জাভাস্ক্রিপ্ট লাগে। ওকে, তো অবশ্যই আইডিয়া হয়ে গেছে অলরেডি আপনাদের যে জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কোথায় কোথায় ইউজ করা হয় বা কেন ইউজ করা হয়। যখন আমরা কাজ করবো, প্র্যাকটিক্যালি ওয়েবসাইট দেখবো, তখন আসলে বুঝতে পারবো। এখানে খুব বেশি জাভাস্ক্রিপ্টের কাজ নাই, ঠিক আছে। কখনো কখনো দেখবেন যে আপনার এই যে পপ আপ গুলো আসে, এগুলো সব জাভাস্ক্রিপ্টের কাজ, ঠিক আছে। পপ আপ গুলো আনানোর জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। পপ আপ গুলো স্টাইল করা হয় HTML CSS দিয়ে, কিন্তু ওটাকে শো করানোর জন্য ইউজ করা হয় জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। তো আমরা HTML এ যেরকম মনে করেন যে আমাদের ব্রাউজারে ওয়েব পেজে শো করানোর জন্য হেডিং, প্যারাগ্রাফ বা ট্যাগ ইউজ করি, ঠিক আছে। সেম ভাবে জাভাস্ক্রিপ্টেরও কোড শো করানোর জন্য বা আউটপুট দেখার জন্য কিছু সিনট্যাক্স ইউজ করা হয়, ঠিক আছে। তার আগে আমরা জানবো কিভাবে জাভাস্ক্রিপ্ট লিখতে হয়। তো HTML CSS লেখানোর জন্য আমরা কি করছিলাম, স্টাইল ট্যাগ ইউজ করছিলাম, তাই কিনা বলেন তো? স্টাইল ট্যাগ ইউজ করি নাই। তো জাভাস্ক্রিপ্ট লেখার জন্য মানে জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করার জন্য আমরা কি করব, স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব। স্ক্রিপ্ট, ঠিক আছে, স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব, স্ক্রিপ্ট ট্যাগ। ওকে, তো এটা স্ক্রিপ্ট ট্যাগ জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট থেকে এটা আসছে মূলত। এর ভিতরে আমাদের জাভাস্ক্রিপ্ট যত আছে আমরা করতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে যে স্টাইল আমি উপরে দিলাম, তো স্ক্রিপ্ট আমি নিচে দিলাম কেন? অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট গুলোকে এই বডি এর ক্লোজের আগে ইউজ করাটাই বেটার, ঠিক আছে। উপরেও ইউজ করা যায়, বাট এটা প্রেফার করে সবাই যে লেগের নিচে ইউজ করতে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, সিএসএস টা এই জন্য, হ্যাঁ, সিএসএস টা লোড নেওয়ার পরে তারপরে আমাদের স্ক্রিপ্টটা লোড নেবে, ঠিক আছে। জাভা স্ক্রিপ্টের ফাংশনগুলো লোড নেবে, ঠিক আছে। তো এই কারণে যেমন হচ্ছে আমাদের, আমি বলছিলাম যে লাইব্রেরি গুলাকে সবসময় উপরে নিতে হয়। যেমন ফন্ডাসামের আইকনের লাইব্রেরিটাকে কিসের উপরে বলছিলাম, style.css এর উপরে ইউজ করতে বলছিলাম না, মনে আছে? সবসময় উপরে ইউজ করতে বলি নাই। এটার পেছনে কারণ হচ্ছে যে লাইব্রেরি গুলোকে আগে ইউজ করতে হয়, ঠিক আছে। আগে ইউজ করলে কি হবে, আমি মনে করেন লাইব্রেরি থাকা কোনো ফাংশন বা ওর কোনো একটা ফাংশন বা ওর কোনো কিছু একটাকে ইউজ করতে যাচ্ছি, এখন আমি ইউজ করলাম উপরে, কিন্তু লাইব্রেরিটা নিচে খুঁজে পাবে? আগে তো উপর থেকে আসবে সে পরে পরে, তাই না? তো উপরে যদি দেখে যে আছে সবগুলা, তাহলে উপরে আমি নিচে যেটা ইউজ করব সেটা যদি উপরে থাকে তাহলে সেটা কাজ করবে, ঠিক আছে। এরকম বিষয়টা। তো অ্যাকচুয়ালি লাইব্রেরি গুলোকে সবসময় উপরে করা হয়, এই জন্য মনে করেন যে যত লাইব্রেরি আছে সিএসএস এর বা জাভা স্ক্রিপ্টের, এগুলো সবসময় উপরে ইউজ করতে হয়, ঠিক আছে। তো আমরা এই যে স্ক্রিপ্টটা ইউজ করলাম এখানে, ঠিক আছে, এখানে জাভা স্ক্রিপ্ট লিখবো। তো এবারে আমরা কি করব, আমাদের হচ্ছে আউটপুট শো করানো, ঠিক আছে। অ্যাকচুয়ালি জাভা স্ক্রিপ্টে যদি আসি, এখানে আউটপুট, এখানে জাভা স্ক্রিপ্টের আউটপুট ফাংশন আছে, ঠিক আছে। এখানে দেখবেন যে জাভাস্ক্রিপ্টের আউটপুট মানে এখানে ডিসপ্লে করানোর জন্য, ব্রাউজারে ডিসপ্লে করানোর জন্য কি কি ধরনের এরকম ফাংশন বা এলিমেন্টস আছে, ঠিক আছে। এখানে HTML এর শো করানোর জন্য inner.html, document.write, window.alert, console.log, এই চারটার মাধ্যমে আমরা এখানে আউটপুটটাকে দেখতে পারি, ঠিক আছে। চারটার মাধ্যমে আমরা আউটপুটটাকে দেখতে পারি, ঠিক আছে। তো আমরা HTML এর জন্য যেরকম HTML ট্যাগ ইউজ করছি, সেম এগুলো ব্রাউজারে শো করানোর জন্য কোডে কিছু একটা লিখবো, ব্রাউজারে শো করাইতে যাচ্ছি, সেগুলো এই চারটার মাধ্যমে শো করানো যায়। ওকে, 1 মিনিট ওয়েট করবেন প্লিজ। ওকে, তাহলে আমরা এবার একটু প্র্যাকটিস করে দেখি রিয়েল টাইম আসলে এগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে। তো আচ্ছা, মনে করেন আমি এখানে কি করব, আমি এখানে একটা পি ট্যাগ নিব বা হেডিং ট্যাগ নিব। হেডিং ট্যাগে নিচ্ছি একটু বড় করে দেখানোর জন্য, আর কিছু নাই। আমি এখানে হেডিং ট্যাগ নিলাম H1। তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এখানে এইভাবে লিখতে হয় এটাকে। তো যে আমি চাচ্ছি এই হেডিং 1 এর ভিতরে কোনো কিছু একটা শো করাইতে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে যেটা করতে হবে, document.getElementBy, আমি এখানে ট্যাগ নেম দিলেও হয়, আবার প্রেফার করা হয় আইডি বা ক্লাস নেম ইউজ করে। আমি এখানে আইডি দিয়ে নিচ্ছি আপাতত, আপনাদের ক্লাস নেম দিয়েও দেখাবো, কোনো সমস্যা নাই। আমি এখানে আইডি দিই। আইডি দিলাম। তো এখানে জাভাস্ক্রিপ্টে এইভাবে লিখতে হয়, document.getElementBy আইডি। ওকে, এখানে দিতে হবে এই আইডি নেমটা। তাহলে আমি কি লিখলাম, document.getElementBy আইডি। এগুলো বানান ভুল করলে চলবে না। অ্যাকচুয়ালি আপনাদের ভিএস কোডে আপনারা যখন কোড লিখবেন এটা সাজেস্ট করবে, ওখান থেকে ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে বানান ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তবে প্রথম একটু লেখাটাই ভালো, ঠিক আছে। 2-1 লিখবেন, লিখে তারপরের বার হচ্ছে শর্টকাট ইউজ করবেন, মানে কিভাবে যে সাজেস্ট করে ওই সাজেস্ট থেকে ইউজ করবেন, ঠিক আছে।
কারণ বানানটাও জানতে হবে অ্যাকচুয়ালি। অনেকে দেখবেন যে এগুলো পরবর্তীতে বানান লেখে নাই, কোথাও এক জায়গায় লিখতে গিয়ে দেখবেন যে মনে আসতেছে না। মনে করেন আপনি সবসময় ভিএস কোড ইউজ করলেন, তো ভিএস কোডে তো সবকিছু শর্টকাট দিয়েই করলেন, সারা জীবন করলেন, প্র্যাকটিক্যালি কখনো টাইপ করে করলেন না। এখন কোনো একদিন দেখে যে ভিএস কোড কাজ করলো না, খুব ইমার্জেন্সি কাজ পড়ে গেল, নোটপ্যাডে করতে হবে আপনাকে, তখন দেখবেন যে মানে কাজ আপনার আর আগে এগোচ্ছে না, ঠিক আছে, মানে আপনার কাজ আপনি আর পাচ্ছেন না, ঠিক আছে, তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। ওকে, ওকে, আচ্ছা। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডিতে এখানে গিয়ে আইডি দিতে হবে। আমি এখানে বললাম যে আইডিটাকে ধরতে, ঠিক আছে। ধরার পরে কি করতে হবে, ধরলাম এইভাবে ডট ইনার ডট এইচটিএমএল, ঠিক আছে, ইনার দিতে হবে, ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল এ দিতে হবে ইকুয়াল দিয়ে আমি কি করবো, ডাবল কোটেশনের ভিতরে আমি কি দিতে চাচ্ছি ওখানে, ঠিক আছে, দিস ইজ সরি হেডিং 1, ওকে, আমি এটা দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি কি করলাম, এখানে একটা সেমিকোলন দিলাম, ঠিক আছে, সেমিকোলন, ওকে। এবার আমি সেভ করে যদি এবার ব্রাউজারে রিলোড দেই, এখানে বানান ভুল হয়েছে, যার কারণে এটা কাজ করে না, ঠিক আছে। এই জন্য অ্যাকচুয়ালি বানানগুলো লিখে দিতে হয়। দেখেন এখন কিন্তু এটা আমার কাজ করছে, আমি সেভ করতেছি, এটা রিলোড হচ্ছে, ঠিক আছে। তো এই দেখেন তাহলে কি হলো, আমার হচ্ছে হেডিং এ কিন্তু এই লেখাটা বসায় দিল সে। বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আউটপুটটা শো করানোর জন্য এই জাভাস্ক্রিপ্ট দিয়ে এইভাবে কাজ করতে হয়, ঠিক আছে। এটা গেল এক ধরনের, ওকে। আমি যদি এখানে এখন চেঞ্জ করে দেই ওয়েলকাম টু আবার যে ক্লাস দিয়ে সেভ করে দেই, দেখেন এখানে অটোমেটিক্যালি রিলোড হয়ে নিচ্ছে, আমাকে কিছু করতে হচ্ছে না, ঠিক আছে, ওকে। তাহলে এবার আসি হচ্ছে আরেকভাবে কিভাবে জাভাস্ক্রিপ্টের আউটপুটটা দেখা যায়, ঠিক আছে। তো এবার আসবো হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে, ওকে। এবার আসবো ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে। আমরা ডকুমেন্ট ডট আইডিতে ইনার এইচটিএমএল ইউজ করে আমরা হচ্ছে আমাদের ট্যাগের ভিতরে আমরা কোনো কিছুকে ডিসপ্লে করাই দিলাম, আউটপুট দেখাই দিলাম। এবার হচ্ছে ডকুমেন্ট ডট রাইট দিয়ে, ঠিক আছে, এখানে আমি লিখলাম দিস ইজ ডকুমেন্ট ডট রাইট, ওকে, এবার দিলাম, দিয়ে সেভ করে রিলোড দিই, দেখেন এখানে কিন্তু শো করতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আরেকভাবে গেল। আর কি কিভাবে আছে দেখবো আমরা, অ্যালার্ট, ঠিক আছে, উইন্ডো ডট অ্যালার্ট, ওকে। তো এটার কাজ কি, মূলত এটা কিভাবে কাজ করে এটা আমরা এবার দেখবো। ওকে, আমরা এবার কিভাবে কাজ দেখবো, ঠিক আছে। ডকুমেন্ট আমরা দেখবো কি উইন্ডো ডট অ্যালার্ট, ঠিক আছে। আমরা যদি উইন্ডো ডট অ্যালার্ট লিখি তাহলে কি হয় এবার দেখবো, উইন্ডো ডট অ্যালার্ট, ঠিক আছে, দিস ইজ ফ্রম অ্যালার্ট, ওকে, এটা দিলাম। দেওয়ার পরে শেষে অবশ্যই লাইন শেষে, প্রত্যেকটা লাইনের শেষে কি করতে হবে, একটা করে সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। তো এই এইচটিএমএল এ কিন্তু একটু ভুলভাল লিখলেও তবু মাঝে মাঝে কাজ করে, কিন্তু জাভাস্ক্রিপ্টে কিন্তু ভুলভাল লিখলে মানে আমরা সিনটেক্স গুলাকে, তারপরে ফাংশন গুলাকে, এগুলাকে আমি যদি একটা বানান ভুল করে দেই, একটা ওয়ার্ড ভুল করে দেই, একটা স্পেসিং বেশি দেই, তাহলে এটার কাজ করবে না, অতিরিক্ত স্পেস দিলে, ওকে। সো এটা কেয়ারফুল থাকতে হবে, যেমন শেষে সেমিকোলন না দিলে অনেক সময় এরর আসবে, ঠিক আছে। তো এটা অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, জাভাস্ক্রিপ্ট কোডগুলো এরকমই, ঠিক আছে। তো এবার সেভ করে আমি যদি এখানে রিলোড দিই, এখানে লক্ষ্য করেন কি আসছে, একটা অ্যালার্ট বক্স আসছে, ঠিক আছে, দিস ইজ ফ্রম অ্যালার্ট, এই যে চলে আসছে, ঠিক আছে। তো এটাকে বলে হচ্ছে অ্যালার্ট, ঠিক আছে। উইন্ডো ডট অ্যালার্ট দিলে এটা চলে আসবে জাভাস্ক্রিপ্টে, এটা আউটপুট দেখার আরেকটা প্রসেস। আরেকটা আছে কনসোল ডট লগ দিয়ে, ঠিক আছে, এখানে যে কনসোল ডট লগ, ঠিক আছে। তো আমি যদি এখানে করি হচ্ছে কনসোল ডট লগ, সেভ করে রিলোড দিই, এখানে কিন্তু কনসোলটা কি বোঝানো হয়েছে, কনসোলটা হচ্ছে যে আপনারা যদি কমান্ড ইউজ করে থাকবেন না, এটাকে কিন্তু কনসোল বলে, ঠিক আছে। তো ব্রাউজারে কিন্তু আমি যদি ইন্সপেক্ট করি, ঠিক আছে, আমি এটাকে এখান থেকে আনি, তো এখানে ইন্সপেক্টর মোডে এসে দেখবেন, একটু এটাকে এক্সপ্যান্ড করে দেখবেন, এখানে কিন্তু কনসোল নামের একটা জিনিস আছে, ঠিক আছে, এলিমেন্টস আছে।
মানে কনসোল নামের একটা সেকশন আছে। তো এখানে ক্লিক করার পর এখানে লক্ষ্য করবেন কি আসছে বলেন তো, দিস ইজ কনসোল ডট লগ, ঠিক আছে। তো তো এই হচ্ছে একটা মেশিন, এটা হচ্ছে কমান্ডের মতো, কমান্ড প্রম্পট বলে এটাকে, সেটা কমান্ডের মতো। তো আমার এই ব্রাউজারে আমি ক্লিক করলে কোথাও চেঞ্জ হবে কিনা, এটা ফার্স্ট এই কনসোলের মাধ্যমে এই অ্যাক্টিভিটিটা কাজ করে, ঠিক আছে। মানে আমি সবকিছু এই কনসোলের মাধ্যমে দেখতে পারবো, করে দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে জাভাস্ক্রিপ্টে মোটামুটি যে ব্রাউজারে চার ভাবে আউটপুট দেখানো হয়, ঠিক আছে। তো ওই বাটনে ক্লিক করে আদৌ কিছু আসে কিনা, এটা আসলে কিভাবে কাজ করে এবার আমরা দেখব, ঠিক আছে। তো বাটনে ক্লিক করার জন্য মনে করেন এগুলো হচ্ছে একটা করে ফাংশন, ঠিক আছে। এই যে এগুলো করে একটা করে কি ফাংশন, ঠিক আছে। তো এই ফাংশনগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে জাভাস্ক্রিপ্টে যদি ভালোভাবে শিখতে চান, ঠিক আছে। আমাদের কোর্সের উদ্দেশ্য হচ্ছে পিএসপি, আমি হচ্ছে এইচটিএমএল সিএসএস এর আপনাদের যথেষ্ট বেসিক জানানোর চেষ্টা করছি। এবার আমরা জাভাস্ক্রিপ্টের বেসিক জানবো, ঠিক আছে, আজকে এবং কালকে। তারপর আমরা ওয়ার্ডপ্রেসে যাব, ওকে। আমাদের টার্গেট হচ্ছে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, তো আমি এগুলো সব কাটিয়ে দিলাম, ঠিক আছে। কাটিয়ে দেওয়ার পর এবার কি করব, আমি যেটা এক্সাম্পল দেখালাম যে ক্লিক করে কিছু একটা হচ্ছে, ঠিক আছে। তো এই ক্লিক করে কিছু একটা হচ্ছে, এইটা আমরা ব্যাপার দেখবো। মনে করেন এখানে একটা বাটন আছে, ঠিক আছে। এখানে আমি দিলাম ক্লিক মি, দেওয়ার পর এখানে কিন্তু কিছু হবে না, ঠিক আছে। জাস্ট একটা বাটনই শো করতেছে, এখানে আর কিছু নেই, ঠিক আছে। তো ক্লিক মি দেওয়ার পরে কি হবে, এখানে আমি এখানে কি করব, অন ক্লিক একটা ফাংশন আছে, ঠিক আছে। আমি যদি এখানে আসি অন ক্লিক, ঠিক আছে। অন ক্লিক হচ্ছে একটা প্রপার্টি, ঠিক আছে। অন ক্লিক ইকুয়াল টু এখানে কি দিতে হয়, আচ্ছা এখানে দিলাম মনে করেন অ্যালার্ট মেথডটা দিলাম জাভাস্ক্রিপ্টের, অ্যালার্ট, ওকে। থ্যাঙ্কস ফর ক্লিকিং মি, ওকে। দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিলাম। অবশ্যই ব্র্যাকেটের ভিতরে, কোটেশনের ভিতরে এটাকে রাখতে হবে। এখন কোশ্চেন হচ্ছে আমি যে সিঙ্গেল কোটেশন ইউজ করলাম, ডাবল কোটেশন ইউজ করলাম। তো আমি এখানে যদি দুইটা ডাবল কোটেশন ইউজ করি তাহলে এই দুইটার মধ্যে বোঝাবে, ডাবল কোটেশনের ভিতরে শুধু এতটুকু কাজ করবে। তো এই দুইটা জিনিস আমার তো মূলত পুরাটা এই কোটেশন এবং এই কোটেশনের মাঝে সবকিছু যাবে, তা হবে একটাতে না। তো এই জন্য কি করছি, আমি পুরাটাকে ডাবল কোটেশনের ভিতরে রেখে তার ভিতরে আমার সিঙ্গেল কোটেশন আমি ইউজ করছি। তার অর্থ সিঙ্গেল কোটেশনের স্টার্ট এবং এন্ডিং হচ্ছে এটা, আর ডাবল কোটেশনের স্টার্ট এবং এন্ডিং হচ্ছে এটা। এখানে যদি আমি ডাবল কোটেশন ইউজ করতাম তাহলে এটার স্টার্ট এবং এন্ডিং দেখাতো এটা, ঠিক আছে। এই ধরনের প্রবলেমের কারণে আমি এটা হচ্ছে বাইরে দিলাম ডাবল কোটেশন এবং ভিতরে সিঙ্গেল কোটেশন দিলাম, ওকে। তো এবার আমি কি করি, এটা তো রিলোড হয়ে আছে, আমি যদি এখানে ক্লিক করি, এখানে লক্ষ্য করেন কি হয়ে গেল, কি হলো বলেন তো। এই অ্যালার্ট অ্যালার্ট যে বক্সটা এটা কিন্তু চলে আসলো। মানে কিভাবে কাজ করলো, বাটন আমি নিলাম সবই ঠিক আছে। এখানে আমি অন ক্লিক নামের একটা জাভাস্ক্রিপ্টের মেথড ইউজ করলাম, ঠিক আছে। তো এইখানে আমি অন ক্লিক দেওয়ার পরে ইকুয়াল দিয়ে আমি কি করছি, এটাকে অ্যালার্ট করছি, ঠিক আছে। অ্যালার্ট তো জানেনি, অ্যালার্টের কাজ কি, অ্যালার্ট করলে কিন্তু আগের বার লক্ষ্য করছেন যে অ্যালার্ট করলে এখানে একটা বক্স আসে, তাই না। তো আপনারা দেখে থাকবেন কোথাও ঢুকে থাকলে এখানে যে অ্যালাউ, তারপরে ওয়েবসাইট এক্সটেনশন অ্যাড করার কথা বলে, অ্যালাউ কিনা, ঠিক আছে। হ্যাঁ, তো হ্যাঁ, তো তো এইগুলো ওয়ান কাইন্ডস অফ অ্যালার্ট, ঠিক আছে। তো এইগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, ঠিক আছে। হ্যাঁ বলেন। এখানে লক্ষ্য করবেন আমি কি করছি, এই অ্যালার্টের আগে ডাবল কোটেশন দিছি। তো এই ডাবল কোটেশনটাকে আমি যদি ধরি তাহলে এর এন্ডিংটা কোথায় দেখায়, এন্ডিংটা এই ডাবল কোটেশনটার এন্ডিংটা কোনটা, এই যে এটা, তাই না। অ্যাকচুয়ালি তো তাই হওয়ার কথা ছিল, ডাবল কোটেশনের ভিতরে থাকবে আমার এইটা, এর ভিতরেও আমার কোটেশনের ভিতরে কিছু একটা রাখতে হবে। আমি যদি এখানে একটা ডাবল কোটেশন ইউজ করি, এখানে একটা ডাবল কোটেশন ইউজ করলাম, তাহলে কি হলো, এইটার এন্ডিং এইটা হয়ে গেল কিন্তু, ঠিক আছে। বুঝতে পারছেন কি। তো এটা অ্যাকচুয়ালি হওয়া যাবে না, ঠিক আছে। আমার এইটার এন্ডিং এইটা হইতে হবে, আর এইটার এন্ডিং এটাই হইতে হবে, ঠিক আছে। এই জন্য আমি কি করছি, এখানে ডাবল কোটেশন ইউজ না করে সিঙ্গেল কোটেশন ইউজ করছি। তাহলে কি এর তো আর ক্লোজ এটা ধরতে পারার কোনো চান্স নাই, কারণ এ তো ডাবল কোটেশনই লাগবে। সে ডাবল কোটেশনের এন্ডিং এখানে এন্ডিং এটাকে ধরবে, সিঙ্গেল কোটেশনের স্টার্ট এন্ডিং এখানে, তো এটাকে সে এন্ডিং হিসেবে ধরে নেবে, ঠিক আছে।
এইখানে আমি ডাবল কোটেশন ইউজ করব না। কেন করব না? কারণ এখানে ডাবল কোটেশন ইউজ করলে সে ভেবে নেবে এইটার স্টার্ট এবং এটার এন্ডিং হচ্ছে এটা। ঠিক আছে, বুঝতে পারছেন? আর যদি না বুঝে থাকেন আমি আরো একটু ভালোভাবে বুঝাই দিই। সেটা কি, অন ক্লিকে আমি কি করতে যাচ্ছি, যে আমি অন ক্লিক মনে করেন যে একটা হচ্ছে, যদি এটা একটা মানে জাভা স্ক্রিপ্টের একটা ইভেন্ট বলে এটাকে, ঠিক আছে, এটা কি নাম বলে, ইভেন্ট। ঠিক আছে, তো আমি জাস্ট সিম্পলি আপনাদের অ্যাট্রিবিউট দিয়ে বোঝাচ্ছি, আপাতত মনে করেন যে এটাকে অ্যাট্রিবিউট বলতেছি। ঠিক আছে, তো এটা ধরলাম একটা অ্যাট্রিবিউট ইকুয়াল টু যা কিছু হয় কি হয়, ডাবল কোটেশনের ভিতরে ভ্যালু দিতে হয় না, আইডিতে যেরকম করছি, তাই কিনা? তো আমি এখানে ডাবল কোটেশনের ভিতরে মনে করেন যে অ্যালার্ট নামের ফাংশন আছে, ফাংশনটা ইউজ করলাম। ঠিক আছে, এই ফাংশনটা দিলাম, দেওয়ার পরে আমাকে এই যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি এর ভিতরে আমি অ্যালার্টের মাধ্যমে কিছু একটা শো করাতে চাচ্ছি, কিন্তু ওটাকে অবশ্যই সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে, তাই তো? এখন আমি যদি এটাকে ডাবল কোটেশনের ভিতরে রাখি, ঠিক আছে, দিস ইজ ক্লাস, ঠিক আছে, তো ঘটনাটা কি ঘটবে, আমাদের স্টার্টের এই এই ডাবল কোটেশনের এন্ডিং কোনটা ছিল, এইটা ছিল, কিন্তু যে এইটা, ঠিক আছে, তাই না? তো সে কি ভাববে এখন, কিন্তু সে ভাববে যে এইটার এর ক্লোজটা হচ্ছে এইটা, ঠিক আছে, এটা কিন্তু তখন ইরর হয়ে যাবে, এটা কিন্তু এখন কি ইরর, এইটার স্টার্ট এটা, এটা এন্ডিং এটা, ঠিক আছে। তো এইটা কখনোই করা যাবে না, যেটার ক্লোজ যেটা সেটাকে সেভাবেই করে রাখতে হবে। যেমন আমি এখানে অ্যালার্ট দিলাম, ঠিক আছে, আমার এখানে কোটেশন দরকার, আমি চাইলে এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করি। এখন কিন্তু সে আর ধরতেছে না যে এইটার এন্ডিং এটা, এখন ধরবে এইটার এন্ডিং এইটা, আর এই দুটার ক্লোজ স্টার্ট এবং এন্ডিং পাশাপাশি আছে, ঠিক আছে। তো আপনি এই ভুলটা করছেন, ঠিক আছে, এই যে ডাবল কোটেশন ইউজ করছেন, সো এখানে একটু সাবধান থাকতে হবে। এই যে চলে আসছে, আচ্ছা আমি ভিএস কোডটা একটু অফ করছিলাম, তো যার কারণে গোলাপি অপশনটা চলে গেছে। ওকে, এই যে আসছে। এখন আমি যে ক্লিক মি করি, দেখেন চলে আসবে, ক্লিক মি করলাম, হাই চলে আসছে, ঠিক আছে। আপনি যেটা ভুল করছেন সেটা হচ্ছে এই যে ডাবল কোটেশনটা এখানে সিঙ্গেলের জায়গায় ডাবল দিছেন। বা এটাও করা যাইতে পারে, কি করা যেতে পারে, এইটাকে সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখে, এখানে অ্যালার্ট ইউজ করেন, অ্যালার্ট, কিন্তু কি করতে হবে, পরেরটাকে ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে। হাই, আই এম চেঞ্জড, ওকে, আমি দিলাম, এবার রিলোড ক্লিক করলাম, এই যে হাই আই এম চেঞ্জড আসছে। বলেন। হ্যাঁ বলেন। হুম, বলেন কি কোশ্চেন করবেন। হুম, ফাংশন, অ্যাকশন কিছু না, এখানে অনেক কিছু আছে, ঠিক আছে, অ্যাকশন আছে, তার এখানে হচ্ছে এটাকে বলে ইভেন্ট, এগুলাকে বলে মেথড বা ফাংশন, ঠিক আছে, ভেরিয়েবল আছে, সিনটেক্স আছে, কিওয়ার্ড আছে, এগুলো অনেক নতুন নতুন জিনিস আছে, সব আপাতত শেখার দরকার নেই, ঠিক আছে, ধীরে ধীরে আমরা শিখবো। আমরা যেরকম কিছুই জানতাম না, এই ট্যাগ, হ্যাঁ ইন্সপেক্ট করলাম, ঠিক আছে, ইন্সপেক্ট করার পর এখানে এটাকে যদি কারণ না আসে থাকে, ছোট থাকে, তাহলে আসবে না, একটু বড় করে দেখবেন যে এখানে কনসোল অপশন আছে, এই যে কনসোল, এই যে দিস ইজ কনসোল ডট লগ চলে আসছে, ঠিক আছে, এবং কত নম্বর লাইন থেকে আসছে, 17 নম্বর লাইন থেকে, এই যে 17 নম্বর লাইন থেকে দিস ইজ কনসোল ডট লগ। এই তো এখানে আমি চেঞ্জ করে দেই, হাই আই এম ফ্রম কনসোল লগ, ওকে, এটা দিলাম, দিয়ে যদি এবার রিলোড দেই, এই যে চলে আসলো, এখানে কি আসছে। তো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো কিছুর ভ্যালু চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, ভ্যালুগুলো কিরকম, যেমন কোনো কিছুর স্টাইলিং চেঞ্জ করে দিতে পারি, চাইলে কোনোটাতে ক্লাস অ্যাড করে দিতে পারি, চাইলে কোনোটা থেকে ক্লাস রিমুভ করে দিতে পারি, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে। মনে করেন ক্লিক করে কোনো একটা ক্লাস রিমুভ করে দিয়ে অন্য একটা ক্লাস ঢুকিয়ে দিলাম, অন্য একটা ক্লাস ঢুকিয়ে দেওয়া মানে স্টাইল চেঞ্জ হওয়া, তাই কিনা? এই ধরনের জিনিসগুলো আমরা জাভাস্ক্রিপ্টে করতে পারি এবং এটা অনেক মজাদার। ওকে, আশা করি মজায় মজায় মেশিন। তো মেশিনে আমরা কি করি, মনে করেন মেশিনটাকে রেডি করা আছে, এর স্পেসিফিক কোনো কাজ আছে, মনে করেন একটা ভুট্টা মানে পপকর্ন ভাজার মেশিন, তো এর মেশিনের কাজ কি, সে পপকর্ন বানাই দেবে আমাকে, ওকে।
তো আচ্ছা, তো মেশিন মনে করেন যে ভুট্টা পপকর্নের মেশিনে সে শুধু পপকর্নই ভাজতে পারে, তাই না? এরকম একটা মেশিন বিল্ড আপ করে রাখলাম, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি এখন রেডিমেড একটা মেশিন, ঠিক আছে। এখানে আমি কি করব, এখানে একটা ইনপুট দেব। ইনপুট বলতে কি আমি ভুট্টা দিব, ঠিক আছে। এখানে ভুট্টা ঢুকাই দেব মেশিনে, সেখানে কিছু একটা হয়ে আমার হচ্ছে আউটপুট কি দেবে, পপকর্ন দেবে। হ্যাঁ, তো এই মেশিনটা হচ্ছে, এই মেশিনটাই হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে। এই যে মেশিনটা রেডিমেড একটা মেশিন, এটাকে বলা হচ্ছে ফাংশন, ঠিক আছে। তো এটা আমরা ক্লিয়ার ধারণা নিব যখন আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যালি করতে যাব, ঠিক আছে। তো এই যে অ্যালার্ট নামের যে আমি ফাংশন ইউজ করলাম, এটা একটা পপকর্ন মেশিনের মতো। মানে অ্যালার্টের কাজ কি? অ্যালার্টের কাজ হচ্ছে একটা পপ আপ ক্রিয়েট করে দেওয়া, ঠিক আছে। তো এই পপ আপ ক্রিয়েট যে করে দেয় সে, এই ফাংশনটা ক্রিয়েট করা আছে, ঠিক আছে। আমরা শুধু এটাকে ইউজ করলাম, ইউজ করে কি করলাম, আমি এই যে এখানে ভুট্টা ঢুকাই দিলাম, ঠিক আছে। এবং আউটপুট আমাকে দিল এই যে পপকর্ন মেশিন, ঠিক আছে। মানে পপকর্ন দিল, মানে হচ্ছে কি অ্যালার্ট বক্সটা দিল, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ফাংশন। ওকে, খুব সিম্পল ভাষায়, এটা পেছানোর কিছু নাই। তো অনেকে এটাকে পেঁচায় পুষায় ফেলে, অনেক কিছু করে ফেলে। এর হচ্ছে সহজ কিছু বোঝানোর নাই। তো এবার আসি, আচ্ছা আচ্ছা, ওকে। তো এবার আমরা কি করব, আমরা হচ্ছে জাভা স্ক্রিপ্টে ফাংশন মূলত দুই ধরনের, ঠিক আছে। যদি W3 স্কুলে যাই আপনাদের দেখাই, আপনারা এগুলো দেখবেন। আমি যে যে পেজগুলো দেখাই আপনাদের, এই যে ভিডিও তো রেকর্ডিং থাকে, এই পেজগুলোকে একবার করে ঘুরে আসবেন, ঠিক আছে। ঘুরে এসে সবকিছু দেখবেন। তো আমি এখানে জাভা স্ক্রিপ্টে আবার আসি, যদি আমি নট শিওর এখানে ফাংশন আছে কিনা। তো এই যে ফাংশন আছে, জাভাস্ক্রিপ্ট ফাংশন, ঠিক আছে। এখানে ফাংশনে চলে আসবেন। তো এই ফাংশন লেখার কিছু নিয়ম আছে, ঠিক আছে। তো এই ফাংশন লেখার যে নিয়মটা হচ্ছে, নিয়মে পরে আসি। ফাংশন মূলত দুই ধরনের, কি কি? একটা হচ্ছে বিল্ড ইন ফাংশন, আর একটা হচ্ছে কি ইউজার ডিফাইন্ড ফাংশন, ঠিক আছে। এই হচ্ছে দুই ধরনের ফাংশন। কি কি বলেন তো, কি কি? বিল্ড ইন ফাংশন আর একটা ইউজার ডিফাইন্ড। মনে করেন যে এই অ্যালার্ট ফাংশনটা, ঠিক আছে, এই অ্যালার্ট ফাংশনটা জাভাস্ক্রিপ্টের ডিফল্ট তৈরি করা আছে, ঠিক আছে। আমরা কি করলাম, সেটাকে মাইক্রোফোনটা মিউট করে দেবেন কাইন্ডলি প্লিজ। আচ্ছা, ওকে। তাহলে আমি কি করলাম, অ্যালার্ট মেশিনটা আমার, অ্যালার্ট যে ফাংশনটা আছে এটা আমার তৈরি করা আছে, ঠিক আছে। সেই অ্যালার্ট বক্স দিল, সেই মেশিন আমরা হচ্ছে কি করছি, এই অ্যালার্টটাকে শুধু ইউজ করছি। আচ্ছা, তাহলে কি হলো যে আমরা কি করলাম, এই এই যে ফাংশনটা ডিফল্ট ভাবে তৈরি করা আছে এটাকে শুধু ইউজ করলাম। তো এই যে ফাংশনটা তৈরি করা আছে এটাকে বলে বিল্ড ইন ফাংশন, ঠিক আছে, বিল্ড ইন। ওকে, যেটা জাভাস্ক্রিপ্টে অটোমেটিক্যালি আগে থেকে রেডিমেড তৈরি করা আছে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম বিল্ড ইন কিছু ফাংশন থাকে যেগুলো রেডিমেড করে তৈরি করা থাকে। যারা C++ করে আসছেন তারাও দেখে থাকবেন যে প্রিন্ট এফ, এগুলো হচ্ছে বিল্ড ইন ফাংশন, ঠিক আছে। স্ক্যান এফ, তারপরে প্রিন্ট ফাংশন, স্ক্যান ফাংশন, তারপরে যাওয়ার জন্য জানি কি কি ছিল, আমার খেয়াল নাই, স্মরণ নাই। তো এগুলো হচ্ছে বিল্ড ইন ফাংশন, ঠিক আছে। তো এই ফাংশনগুলো তৈরি করা থাকে। তো এবার সেই ইউজার ডিফারেন্ট ফাংশন। ইউজার ডিফারেন্ট ফাংশন কি? মনে করেন আমার কোন একটা স্পেশাল কাজের জন্য দরকার, এটা জাভাস্ক্রিপ্টের নাই। আমার প্রয়োজনের সাথে আমাকে মনে করেন যে দুটা যোগফল গুণনফলের একটা তৈরি করতে হবে, আমার হচ্ছে ফাংশন তৈরি করতে হবে। এই ফাংশনটা তো ওখানে নাই। তো আমি যে ফাংশনটা তৈরি করতেছি এটাকে বলে কি ইউজার ডিফারেন্ট ফাংশন, ঠিক আছে। তাহলে ফাংশন দুই ধরনের, কি কি বুঝতে পারছেন? তো এই হচ্ছে ইউজার ডিফাইন্ড আর বিল্ডিং ফাংশন। তো এই জাভাস্ক্রিপ্টের এখানে এসে ফাংশনগুলো সম্পর্কে একটু দেখবেন, ঠিক আছে। ফাংশন কিভাবে লিখতে হয় এবার আমরা দেখবো। আমরা তো বিল্ড ইন ফাংশন ইউজ করা দেখলাম কিরকম, যে ফাংশন শুধু তৈরি করা আছে, আমরা শুধু এই যে আর ভিতরে ভ্যালু ঢুকাই দিছি, ঠিক আছে, মানে ভুট্টা ঢুকাই দিছি, ঠিক আছে। তারপরে রেডিমেড আমাকে কিছু একটা করে দিছে। ওকে, ডকুমেন্ট ডট রাইটের কাজ আছে ভিন্ন, ডকুমেন্ট ডট অ্যালার্ট, কনসোল ডট ড্রপ, প্রত্যেকটাই। ওকে, তো এবার আসি কমেন্ট করাটা যখন দেখতেছি আমার খুব প্রয়োজন, সো আমি একটু কমেন্ট করে দেখবো জাভাস্ক্রিপ্টে কিভাবে কমেন্ট করতে হয়। জাভাস্ক্রিপ্টে কমেন্ট করা হয় হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, মানে আমি যদি ডাবল স্ল্যাশ ইউজ করি তাহলে কমেন্ট হয়ে যাবে, কিন্তু এটা শুধু হবে একটা লাইন, ঠিক আছে। প্রত্যেকটা লাইন করার জন্য প্রত্যেকবার ডাবল স্ল্যাশ ইউজ করতে হবে, ঠিক আছে। তো এবার আসি মাল্টিপল যে কমেন্ট, সেটা কিভাবে করতে হয়, ঠিক আছে। এটার জন্য আমি কি করতে পারি, সিএসএস এর কমেন্ট তো দেখে আসছেন, এটা হচ্ছে সিএসএস এর কমেন্ট, ঠিক আছে।
এখান থেকে শুরু, তারপরে এটাকে ক্লোজ। তার মানে কি এই দুই ব্র্যাকেটের মানে এই দুইটা স্ল্যাশ এবং স্টার এই দুইটার মাঝে যতটুকু থাকবে ততটুকু কমেন্ট হয়ে যাবে। এখানে যদি আনি এখান থেকে এই পর্যন্ত কমেন্ট হয়ে গেল, ঠিক আছে। তো এই জাভাস্ক্রিপ্টে দুই ভাবে কমেন্ট লেখা হয়, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টে মানে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট লেখার সিস্টেম আছে, এগুলো জানতে হবে। একটু হয়তো ভিন্ন, একটা প্রসিডিউর এক এক রকম। আচ্ছা, ওকে। এবার আসবো কিভাবে আমরা ফাংশন তৈরি করব, ঠিক আছে, আমাদের নিজেদের ফাংশন। সো এগুলোকে আমি কমেন্ট করে রাখতেছি, ঠিক আছে, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, ওকে। আচ্ছা, তো আমরা এখানে অ্যালার্ট ফাংশন ইউজ করছি, ঠিক আছে। আমি যাচ্ছি অন ক্লিক করলে এখানে অন ক্লিক আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটে মানে ডাবল কোটেশন ইউজ করি। এখানে কি করব, আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করব। কিসের ফাংশন? অন ক্লিক করলে কি হবে, কি হবে, পপকর্ন মেশিন, ঠিক আছে, পপকর্ন। এখানে কিন্তু স্পেস ইউজ করা যাবে না নামে। এবং অবশ্যই কি করতে হবে, আপনারা জাভাস্ক্রিপ্টে যেটা করা হয় এটা হচ্ছে এটাকে বলে ক্যামেল কেস, মানে প্রথম যেটা শুরু হবে ছোট হাতের, ওয়ার্ড শুরু হওয়ার সামনে প্রথম অক্ষরটা বড় হাতের, এটাকে বলে ক্যামেল কেস। ক্যামেল কেস জিনিসটা কি, তো ক্যামেল কেস কেন বলা হয় এটা সম্পর্কে একটু ধারণা রাখেন, যদিও অথবা খুব বেশি লাগবে না, জানা থাকা ভালো। তো ক্যামেল কেস বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা উটের যে দেখবেন যে উটের জিনিসটা এইরকম থাকে না, এইরকম থাকে না, এরকম থাকে না, বলেন তো। তো এই জিনিসটাকে বলে ক্যামেল কেস, ঠিক আছে, এইটাকে বলে ক্যামেল কেস, ওকে। তো ক্যামেল কেস, ক্যামেল মানে তো উট, তাই না, ক্যামেল মানে উট না। তো এই দেখেন এখানে কি হয়েছে, পরের একটা ওয়ার্ড শুরু হওয়ার আগে প্রথম অক্ষরটা বড় হাতের হয়েছে, পরে আবার সব ছোট হাতের। এই জন্য এটাকে বলে ক্যামেল কেস, ঠিক আছে। এটা একটু জানা উচিত, যেহেতু আমরা প্রোগ্রামিং নিয়ে একটু হাত দিচ্ছি, আমাদের একটু জানতে হবে, ধারণা রাখতে হবে। না না, এটা আমাকে করতে হয়, এটা রুলস লেখার নিয়ম, মানে কোন একটা নাম ডিফাইন করা, যেমন হচ্ছে আমরা ফাংশনের একটা নাম দিলাম, এই নামটা লেখার নিয়ম ক্যামেল কেস। গেট এলিমেন্ট বাই আইডি, এটা হচ্ছে যেভাবে লেখা হয়েছে, নামটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে ক্যামেল কেস ফলো করে, ঠিক আছে, ক্যামেল কেস ফলো করে, ঠিক আছে। বলেন। চাইলে সব এক হাতে ইউজ করেন, কোনো সমস্যা নেই। জাস্ট বললাম যে এটার একটা নাম হচ্ছে ক্যামেল কেস। আপনি চাইলে সব ছোট হাতের দেন, কোনো প্রবলেম নাই, একই কথা। সব ছোট হাতের দিলাম। হ্যাঁ, অবশ্যই জাভাস্ক্রিপ্ট হচ্ছে কেস সেনসিটিভ। তো কেস সেনসিটিভ জিনিসটা আসলে বললো ওটা কি, ঠিক আছে। কেস সেনসিটিভ জিনিসটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টে এই মানে আপার কেস এবং লোয়ার কেস দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, ঠিক আছে। মানে আপার কেসের জন্য সে আলাদা, লোয়ার কেসের জন্য আলাদা। তো আমি এখানে লিখছি মনে করেন গেট এলিমেন্ট বাই আইডি ছোট হাতের দিয়ে, তো এটা কিন্তু আর কাজ করবে না, ঠিক আছে। এক্সাক্ট গেট এলিমেন্ট বাই আইডি মানে বড় হাতের ই, বড় হাতের বি, বড় হাতের আই, ওইটাই লিখতে হবে, ঠিক আছে। এটাকে বলে ক্যামেল কেস, মানে সরি কেস সেনসিটিভিটি যেটা বলে, ঠিক আছে। মানে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, এর ভ্যালু ভিন্ন ভিন্ন। হ্যাঁ, এটাই তো বললাম যে যে হ্যাঁ, নিজের মতো করে যেহেতু নাম দিচ্ছি, এটা কোনো বিষয় না, আমি জাস্ট একটা নাম দিলাম, ঠিক আছে, পপকর্ন মেশিন। তো এর হচ্ছে একটা ফাংশন, আমি একটা ফাংশন অন ক্লিকে একটা ফাংশনে আমার কাজ করবে। আমি কিন্তু ফাংশনটা এখনো তৈরি করি নাই, এরকম কোনো ফাংশন আছে নাই, আমরা কিন্তু নিজেদের মতো ফাংশন দিয়ে দিলাম। এই ফাংশনটা এখন কি করতে হবে, তৈরি করতে হবে। তো জাভাস্ক্রিপ্টের ফাংশন চাইলেই তৈরি করতে পারবো তা না, এটা একটা কিছু নির্দিষ্ট নিয়ম আছে। তো ফাংশন তৈরি করার আগে কি করতে হয়, ফাংশন নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, ঠিক আছে। এটা বলে কিওয়ার্ড, ঠিক আছে, এটার আলাদা একটা ভ্যালু আছে, মানে সে এটার একটা মিনিং আছে, ঠিক আছে। তারপরে কি করতে হয়, ফাংশন ওয়ার্ডটা লেখার পর তারপরেই ফাংশনের নামটা দিতে হয়, নামটা দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়, ঠিক আছে। তারপরে কোথায় গেল ফাংশন, তারপরে যেটা করতে হয় এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়, ঠিক আছে। মানে আমি ফাংশনে কি করতে যাচ্ছি এর ভিতরে যা কিছু দিব তাই, ঠিক আছে, মেশিনের কার্যক্রম আর কি, ঠিক আছে। এই তো ফাংশন তাহলে কিভাবে লিখতে হয়, ফাংশন নামে একটা কিওয়ার্ড আগে দিতে হয়, তার ভিতরে ফাংশন নেম, তারপর দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। অবশ্যই প্রত্যেকটা ফাংশনে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, ঠিক আছে। এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি ফাংশনে কি করতে যাচ্ছি, মানে ফাংশনের কাজটা কি, ঠিক আছে,
যেটা আমার ফাংশনের কাজ হবে সেটা ভিতরে ভিতরে করতে হয়। বুঝতে পারছেন ফাংশন কিভাবে লিখতে হয়? ওকে, তাহলে আমি কি করলাম, আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম। এবার আমি কি করব, অন ক্লিক তো ইভেন্ট, এটাকে বলে ইভেন্ট, ঠিক আছে। তো অন ক্লিকে কি হবে, এই ফাংশনটা কল হয়ে গেল, মানে এই ফাংশনে সে ঢুকবে। তো এই ফাংশন আমি মানে আমি ঠিকই তৈরি করছি, কিন্তু ফাংশনের কোনো অ্যাক্টিভিটি আছে নাই। তো এই ফাংশনের ভিতরে আমি কি করলাম, এখানে যদি সেভ করে রিলোড দেই, এখানে যদি সেভ করে রিলোড দিই, এখানে কিন্তু কিছুই হবে না, কিছু হয় না, কারণ ফাংশন ঠিকই কল করছি কিন্তু ফাংশনে কিছু করা নেই কিন্তু, ঠিক আছে। আমি সেভ করে যদি রিলোড দেই কিচ্ছু হবে না, ঠিক আছে, কিছু হবে না। ওকে, তো আমরা কি করব, এই ফাংশনে সে ঢোকার পরে আমরা এখানে অ্যালার্ট শিখছি না, অ্যালার্ট এবার করে দেব কি হয়, ফাংশন ওয়ার্ড ওয়াও। ওকে, এরকম একটা কিছু। তাহলে এবার কি হবে, অন ক্লিক করলাম, এই বাটনে ক্লিক করলাম, ক্লিক করে অন ক্লিকে আসলো, আসার পরে এই ফাংশনটাকে সে খুঁজে বের করবে কোথায় আছে। এই ফাংশনটা আমাদের তৈরি করে রাখছি আমরা। এই ফাংশন আমরা কি করছি, অ্যালার্ট দিছি একটা, ঠিক আছে। তার মানে কি করবে, এই বাটনে ক্লিক করলে অ্যালার্টটা এখানে শো করবে, সিম্পল হিসাব। বুঝতে সমস্যা করো, এটা সেমিকোলন দিয়ে এবার রিলোড তো হয়ে যাচ্ছে। এবার যদি আমি ক্লিক করি কি হয়ে গেল, ওয়াও, ফাংশন ওয়ার্ড আসছে। এই হচ্ছে ফাংশন কিভাবে তৈরি করতে হয় এবং ফাংশন কিভাবে কাজ করে, বুঝতে পারছেন। তো আমরা এই যে ডকুমেন্ট ডট রাইট ইউজ করছি না, রাইটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটে আমরা কিছু একটা ঢুকাই দিছি। তো আমরা চাইলে আমার ফাংশনের ভিতরেও এইরকম ঢুকাই দিতে পারবো। তো জাভা স্ক্রিপ্টে এই ফাংশনগুলো এইভাবে তৈরি করা আছে, ঠিক আছে। এই যে ভ্যালুটা করে দিচ্ছি, এটা এর ভিতরে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এই মনে করেন যে এইভাবে সেটাকে ঢুকে যাচ্ছে, এইভাবে সেটা ঢুকে যাচ্ছে। তাহলে এই ফাংশনের ভিতরে ওইটাকে কিছু একটা করা আছে, ঠিক আছে। এই ভ্যালুটাই ফাংশনের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে, মানে উইন্ডো ডট অ্যালার্টে যখন কিছু একটা লিখতেছি, মানে অ্যালার্ট ফাংশনের ভিতরে, অ্যালার্ট নামে এখানে এইভাবে লেখা আছে অ্যালার্ট, ঠিক আছে। অ্যালার্টের ভিতরে আমার এই যে ভিতরে যা দিচ্ছে এটা এই ব্র্যাকেটের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। ওটা পরের অপশন, আপাতত সিম্পল এই হিসাবে, ঠিক আছে। তাহলে আপনাদের কাজ, আমরা কি করলাম, আমরা হচ্ছে এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর অর্থটা হচ্ছে হেডিং আইডি, মানে এটার অর্থটা হচ্ছে যে H1 ট্যাগকে আমরা ধরলাম, ঠিক আছে। তারপরে ডট ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে আরেকটা ফাংশন। এটা কি করে, আমরা যে আইডিটাকে সিলেক্ট করলাম ওই আইডিটার ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে, মানে হেডিং ট্যাগটার ভ্যালু, ঠিক আছে। ওই ভ্যালুটাকে সে ধরলো, কিন্তু ঠিক আছে ধরলাম, ধরে তো কোনো লাভ নাই, ঠিক আছে। আমাদের কি করতে হবে, এইটাকে আমরা যদি কি করি, অ্যালার্ট দিই, সরাসরি অ্যালার্ট দিলাম, ঠিক আছে। এনে অ্যালার্ট দিলাম, ওকে। তো নট শিওর এটা কাজ করবে কিনা, আমরা যদি দেখি, এই দেখেন, তো এটা আসলে অ্যাকচুয়ালি কাজ করে না, ভিতরে যা দিছি তাই আসছে, ঠিক আছে। এখানে যদি আমি ডাবল কোটেশনটাকে তুলে দেই তাহলে মেবি কাজ করবে, ঠিক আছে। যদি রিলোড দেই, ক্লিক করি, আর কাজ করবে না। আচ্ছা, যাই হোক, সরাসরি অ্যালার্টটা মানে দুইটা ফাংশন একসঙ্গে ইউজ করছি, তো তার কারণে একটু প্রবলেম হচ্ছে। তো আমরা কি করলাম, আমরা এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা কি করলাম, এইটাকে ধরলাম, ধরার পরে আর ভ্যালুটা নিলাম, কিন্তু ভ্যালুটাকে তো কোথাও না কোথাও রাখতে হবে, তাই কি না বলেন তো। ওরা একটা পরিচয় দিতে হবে, এর জন্য ইউজ করা হয় কি ভেরিয়েবল, ঠিক আছে। ভেরিয়েবলটা কি একটু পরে আসছি, তবে ভেরিয়েবল জাভাস্ক্রিপ্টে যেভাবে ভেরিয়েবলটা নিতে হয়, ফাংশন নেওয়ার আগে আমরা ফাংশন ওয়ার্ডটা ইউজ করছি। তো ভেরিয়েবল নেওয়ার আগে আমাদের কি করতে হবে, এটা ভার নামে একটা ওয়ার্ড ইউজ করে তারপরে ভেরিয়েবলটার নাম দিতে হবে, ভেরিয়েবল এক্স ইকুয়াল টু এটা। তো এর অর্থটা হচ্ছে যে আমরা এইখান থেকে যে জিনিসটা পাইলাম, যে ভ্যালুটা পাইলাম, সেটা এখন এক্স এ বসে গেল, ঠিক আছে। সেটা এখন এক্স এর ভ্যালু, বুঝতে পারছেন, বুঝতে পারছেন কি। তো এক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল, ঠিক আছে। হ্যাঁ, আমরা এইখান থেকে কি জিনিসটা পাইলাম, এখান থেকে পাইলাম কি, এই হেডিং H1 ট্যাগের ভ্যালুটা কোনটা, এই যে এইটা ছিল, তাই না, এটা কি না। এই লাইনের অর্থটা হচ্ছে, মানে এই লাইন থেকে আমরা পাবো হচ্ছে ওয়েলকাম টু আওয়ার জাভাস্ক্রিপ্ট। তো এইটাকে কি করলাম, এটা এক্স ইকুয়াল টু দিলাম, অর্থটা হচ্ছে যে ওই যে ভ্যালুটা পাইলাম ওইটাকে আমরা এক্স এ রাখলাম, ঠিক আছে। এখন এক্স এর ভ্যালু হচ্ছে এই যে এটা, ওকে। জাভাস্ক্রিপ্টে আর একটা আলাদা ভ্যালু হয়ে গেল, ঠিক আছে। আমরা এবারে কি করবো, অ্যালার্ট করবো কাকে, এক্স কে, ঠিক আছে। আমি নট শিওর যে কাজ করবে কিনা, তবে দেখবো।
তো এটা আসলে কাজ করে না, ঠিক আছে। আচ্ছা ওকে, আরেকবার বুঝে দিই। তো আমি সবকিছু কাইটে দিই, কাইটে দিয়ে আরেকবার করি, ঠিক আছে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তাহলে এখানে আমি কি করব, হেডিং দিলাম। তো এর অর্থটা কি, আমাদের এইটাকে তো ধরলো সে, তাই না। এইটার অর্থটা কি, সেই হেডিং যেখানে খুঁজে পাইলো, এই হেডিং এই ওয়ার্ডটা দিয়ে সে এখানে আইডি একটা পাইলো, তার মানে কি সে এটাকে ধরলো। ধরার পরে আমরা এখান থেকে এর ভ্যালুটা নিব, ঠিক আছে। ডট ভ্যালু নামে ফাংশন আছে এটা দিয়ে, ঠিক আছে। এটার অর্থটা হচ্ছে ওই আইডি এর ভ্যালুটা। তো এই আইডি এর ভ্যালু কোনটা, এই আইডি এর ভ্যালু তো এইটা, তাই না, মানে এই হেডিংটার ভ্যালু তো এইটা। তো এই ভ্যালুটাকে ধরলাম, কিন্তু এই ভ্যালুটাকে কি করতে হবে, আমাকে কোথাও না কোথাও স্টোর করে আগে রাখতে হবে। এই রাখার জন্য আমরা একটা ভেরিয়েবল এক্স নিব। তো এই ভেরিয়েবল জিনিসটা হচ্ছে অ্যাজ লাইক এ কন্টেইনারের মতো, ঠিক আছে। ওই কন্টেইনারে যা রাখবেন তাই সে ধরে নেবে, ঠিক আছে। তো ভেরিয়েবলটা হচ্ছে এইটাই এক্স। আপনারা যদি এই যে অঙ্ক করে থাকেন, পিতা পুত্রের বয়সের অঙ্ক মনে আছে, ওখানে ধরতেন না, ধরি পিতার বয়স এক্স ইকুয়াল টু সামথিং, ঠিক আছে। আমরা কিন্তু ধরতাম, ওকে আমরা ধরি যাই দিতাম সেই কিন্তু ওটার ভ্যালু হয়ে যেত, ঠিক আছে, এক্স এর ভ্যালু। পিতার বয়স যদি 10 বছর দিতাম বা যা ইচ্ছে তাই দিতাম, সেটাই হতো কি ওর ভ্যালু। সেম ভেরিয়েবলটাও, ঠিক আছে। ভেরিয়েবলটা হচ্ছে ওই একটা অজানা রাশি, ঠিক আছে। ওখানে আমরা এই ভ্যালুটাকে এখানে দিয়ে দিলাম, তার মানে এক্স এর ভ্যালু এখন এই যে এটা, এখান থেকে যেটা পাইলাম, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমি মূলত শিওর যে এটা হচ্ছে এখানে কাজ করে না, কারণ এখানে ভ্যালু না দিয়ে আমরা যদি HTML দেই, কি করে দেখি। আচ্ছা ওকে, তাহলে আমার এখানে ইরোর আছে, মানে আমি সঠিকভাবে ধরতে পারি নাই, মানে ভ্যালুটাকে সঠিকভাবে নিতে পারি নাই, যার কারণে এটা মানে অ্যালার্টটা এখানে ক্লিক করলে আমাদের কি করবে, আমাদের এই এক্স এ হুম, জি বলেন। না না না, অ্যালার্টটাও আলাদা একটা ফাংশন, ঠিক আছে। আমি অ্যালার্টটা হচ্ছে গ্লোবাল ফাংশন, মানে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন, এখানে যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আমি আরেকটা ফাংশনের ভিতরে ঢুকলাম, ঢুকে আমি অ্যালার্ট করলাম, কোনো সমস্যা নেই। অ্যালার্টের কাজ করবে, ফাংশন ফাংশনের কাজ করবে, ফাংশন দিয়ে ঢুকে তারপরে অ্যালার্টের কাজ করবে, ঠিক আছে। ওকে, আমরা এই ভ্যালুটা ঠিকভাবে ধরতে পারি নাই, অ্যাকচুয়ালি ভ্যালুটা সঠিকভাবে কিভাবে ধরে এর জন্য আমরা হচ্ছে এখানে এটাকে ফলো করব, ঠিক আছে। তুই এখন আমি শুন, তুই এখন থাকবি কয়টা বলতে, ঠিক আছে। তাহলে আমাদের কি করলাম, আমরা হচ্ছে হেডিং একটা টেক্সট দিছি, ঠিক আছে। এখানে একটা আইডি দিছি, এই আইডি দিলাম, এই আইডি দিয়ে এটাকে ধরলাম। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এর অর্থটা কি, এই হচ্ছে আইডি যে হেডিং এ আছে সেটাকে সে ধরলো, ঠিক আছে। ধরার পরে ডট ইনার HTML-টা হচ্ছে ওর ভিতরে যে HTML এ যা কিছু আছে আর কি, মানে HTML এর ভিতরে ট্যাগের ভিতরে যা কিছু আছে সেটাকে সে নিল। নেওয়ার পরে এই ভেরিয়েবল এক্স, মানে এক্স যে একটা ভেরিয়েবল, ঠিক আছে, ওই যে অজানা একটা রাশি, ওর ভিতরে এইটাকে ঢুকাই দিল। কোনটাকে ঢুকাই দিল, এই যে ওয়েলকাম টু, মানে HTML যেটা ধরলো এখান থেকে, ঠিক আছে। তারপর কি করলাম, আমরা এটাকে অ্যালার্ট করে দিলাম, অ্যালার্ট করলাম। সিম্পল হিসাব, বুঝতে পারছেন কি। আমরা যদি মনে করেন এখন এখানে হেডিং এ চেঞ্জ করে দেই, ওয়েলকাম টু আওয়ার ক্লাস, এখানে দিলাম, তো দেখবেন যে ক্লাস বানান যদিও ভুল, এখন দেখবেন যে এখানে পপ আপে তো আমরা চেঞ্জ করিনি, আমরা চেঞ্জ করলাম কোথায়, হেডিং এ কিন্তু, ঠিক আছে। হেডিং এ চেঞ্জ করলাম না, আমরা হেডিং এ চেঞ্জ করলাম, এখন এই পপ আপে এসে চেঞ্জ হয়ে যাবে। দেখেন কি আসছে, ওয়েলকাম টু আওয়ার জাভাস্ক্রিপ্ট আসছে, ঠিক আছে। এইখানে লক্ষ্য করেন, আমি এখানে আরো চেঞ্জ করতেছি, ঠিক আছে। এটা দিলাম, সেভ দিয়ে রিলোড করলাম, তাহলে কি আসছে দেখেন, এইখানে যে লেখাটা আসছে হুবহু সেম লেখাটা আসছে না। আমি চেঞ্জ করলাম কোথায়, শুধু হেডিং এ চেঞ্জ করলাম, চেঞ্জ হচ্ছে কোথায়, পপ আপে।
অ্যাকচুয়ালি কে এই জিনিসটা বোঝেন নাই আমাকে